হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি আলোচনা করার আগে আমাদেরকে একটা জানতে হবে যে সেট আসলে কি। সেট বলতে কি বোঝায় আমরা অলরেডি বোর্ডে লিখে রেখেছি। দেখো, বাস্তব জগতে বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। অর্থাৎ আমাদের চারপাশে যত কিছু আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর একটা সুনির্দিষ্ট সংগ্রহই হচ্ছে কি সেট। ধরো আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল কয়টা, তো তোমরা সবাই উত্তর দিবে কয়টা? 5টা, এ ই আই ও ইউ। এই যে এ ই আই ও ইউ এই সংগ্রহের যে একটা সমাধান, এটা হচ্ছে ভাওয়েলের সেট। ঠিক আছে, এখন বিস্তারিত আলোচনা করার জন্য আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে কি, তোমাদের বইয়ের গণিত বইয়ের 1.3-এ বলা আছে যে সেট লেখার পদ্ধতি। এখন সেট লেখার পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে, সেট কিভাবে লিখতে হবে, চলো আমরা সেটা এবার দেখে নিই। দেখো, সেট লেখার পদ্ধতিতে আমরা যে কোনো একটা সেট লিখছি। যেমন আমি বলেছিলাম যে এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাওয়েল। আমরা জানি ইংরেজি অ্যালফাবেটের ভাওয়েল হচ্ছে 5টা। এখন এই 5টা ভাওয়েলকে আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। সেট লেখার সর্বপ্রথম তোমাকে 3টে স্টেপ মনে রাখতে হবে। সেটা হচ্ছে সেটের যে উপাদান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট লিখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, ভিতরে যে উপাদানগুলো থাকবে প্রত্যেকটা উপাদানের মধ্যে তোমাকে কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা 2 স্টেপ পার করলাম। আর যে 3 নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে কি সেটের একটা নাম থাকবে। যেমন আমি এটার নাম দিলাম এ, তুমি চাইলে এ বি সি যে কোনো একটা সেটের নাম দিতে পারো। তাহলে এই 3টে স্টেপ ফলো করে তোমাকে যে কোনো সেট লিখতে হবে। তুমি যদি কমা ইউজ না করো বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করো, তাহলে সেটা পরিপূর্ণ কোনো সেট হবে না। তাহলে সেট লেখার 3টে স্টেপ, 3টা পদ্ধতি। একটা হচ্ছে সেটের একটা নাম দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এরপর কমা ব্যবহার করতে হবে। এটা একেবারে নর্মাল সাবজেক্ট, নর্মাল বিষয়। আমরা 2 নম্বরটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি, এক তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি বোঝানোর সবচেয়ে সহজ মেথড যেটা আমি বুঝি, সেটা হচ্ছে এটা। যখন সেট এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে কমা দিয়ে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, তারপর সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে কি, তোমাকে একটা সেট লিখতে বলবে তালিকা পদ্ধতিতে, যেখানে তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে। যেমন আমি তোমাকে বললাম যে ঢাকা শহরে অবস্থিত কয়েকটা অঞ্চলের নাম লেখো। তাহলে আমি তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে তুমি ঢাকা শহরের মধ্যে থেকে কয়েকটা শহরের নাম লিখবা বা অঞ্চলের নাম লিখবে। তাহলে তুমি এখান থেকে কয়েকটা অঞ্চল তুমি সিলেক্ট করতে পারবা, বা 5-6টা অঞ্চলের নাম তুমি লিখতে পারবা। এই যে নির্দিষ্ট করে দেওয়া কি লিখতে হবে, আমি কি করতে হবে, এটা নির্দিষ্ট করে দেওয়া, এই পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলছি। ধরো আমি লিখে দিলাম এ ইজ ইকুয়াল টু, আমি লিখে দিলাম যে এ, ধরো আমি এখানে একেবারে সবচেয়ে সহজ যে মেথড সেটাই দেখাচ্ছি। আমি লিখে দিলাম যে এক্স যেন এক্স, তারপর লিখে দিলাম স্বাভাবিক সংখ্যা। এখন লিখলাম কি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। তো লিখে দিলাম কি 2 থেকে বড় এবং 2 এর সমান, এবং 5 থেকে ছোট আর 5 এর সমান। তাহলে এখানে কি বুঝাইলাম আমি, যে তুমি সকল স্বাভাবিক সংখ্যা লিখবা। শর্ত হচ্ছে কি, সংখ্যাগুলো 2 এর থেকে বড় হইতে হবে এবং 2 এর সমান হতে হবে, অথবা 5 এর থেকে ছোট হতে হবে এবং 5 এর সমান হতে হবে, 5 সহকারে। এখন এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে আরেকটু নেক্সট লেভেলে যাইতে হবে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখান থেকে আমরা উত্তরটা লিখলে উত্তরটা কি দাঁড়ায়? উত্তরটা দাঁড়াচ্ছে এরকম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এখন প্রশ্ন হলো, এখানে যে এই চিহ্নটার ব্যবহার তোমাকে জানতে হবে। এটা হচ্ছে লেস দেন ইকুয়াল বলা হয় এটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল। এখন আমি এখানে 2 এর সামনে এই চিহ্নটা দিয়েছিলাম, অর্থাৎ কি 2 ছোট মানে 2 এর থেকে বড়, তবে নিচের সমান চিহ্নটা মানে এটাই বোঝাচ্ছে যে 2 সহকারে তোমাকে হিসাব করতে হবে। এবং এখানে যদি আমি 5 দেই, তাহলে এখানে বোঝাবে কি 5 এর থেকে বড় তবে 5 এর সমান। 5কে কাউন্ট করে 5 এর থেকে বড় সংখ্যাগুলো হিসাব করতে। 5 এর থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে কি 6 7 8 9, অনেক সংখ্যা আছে, কিন্তু আমি এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়ার কারণে তুমি 5 সহকারে হিসাব করতে হবে। তাহলে আমরা এই 2টা পদ্ধতি বুঝে গেলাম, সেট লেখার পদ্ধতি এবং সেট প্রকাশের পদ্ধতি।
এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি সেটের প্রকারভেদটা তোমাদের বইয়ে 1.5 কলামে বলা হয়েছে সেটের প্রকারভেদ সম্পর্কে। এখন সেটের প্রকারভেদে 3 প্রকার সেটের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সার্বিক সেট, সসীম সেট এবং অসীম সেট। এই 3টা সেট খুব গুরুত্বপূর্ণ তোমার বোঝার, অর্থাৎ এই 3টা সেটের উপর ভিত্তি করে তুমি আরো কিছু নেক্সট লেভেলে যেতে পারবে। এই 3টা বোঝা ছাড়া তুমি এই সেটের অধ্যায়টা কখনোই কমপ্লিট করতে পারবে না। তো 1.5.1 এখানে বলা হয়েছে সার্বিক সেট, তোমার বইয়ের 1.5.1-এ, ঠিক আছে। সার্বিক সেটের কথা বলা হয়েছে। সার্বিক সেট আসলে কি, আমরা সংজ্ঞা না শিখে আমরা ডিরেক্টলি উদাহরণ সহকারে শিখে নিচ্ছি। দেখো আমি এখানে লিখলাম a is equal to 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমি এখানে a সমান লিখলাম কি 1 থেকে 8 পর্যন্ত। এখন এটা একটা সাধারণ একটা সেট, কিন্তু এটা সার্বিক সেট কিভাবে প্রমাণ করবো আমরা? এখন আমি যদি নিচে আরো একটা সেট লিখলাম b সমান আমি লিখলাম 3 4 5, তারপর লিখলাম c সমান 1 2 3 5। এখন দেখো এই 3টা সেটের মধ্যে তুমি কি কোনো কমন বা কোনো মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই একটা মিল আছে। সেটা হচ্ছে কি, যে বি সেটের সকল উপাদান এতে আছে, আবার সেটের সকল উপাদানও এতে আছে। অর্থাৎ এখানে এ সেটের নিচে দুটো হচ্ছে এ সেটের উপসেট, অর্থাৎ বি এবং সি হচ্ছে এ সেটের উপসেট। অর্থাৎ এ সেট থেকেই মূলত এই বি এর উপাদানগুলো এসেছে। তাহলে এই দুইটার জন্য সার্বিক সেট হচ্ছে কত? এ। এই দুইটার জন্য সার্বিক সেট হচ্ছে কি? এ। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার ভাবে তোমাদের ভাষায় বোঝাতে চাই, সেটা হচ্ছে যে সেট থেকে অন্যান্য সেটের জন্ম হয় বা তৈরি হয়, ঠিক আছে, যে সেটের উপর ডিপেন্ড করে নতুন কিছু সেট তৈরি হয়, সেটা হচ্ছে সার্বিক সেট। এখন সার্বিক সেটকে আমরা অনেকেই চিনি বইয়ে, আমরা ইউ যে চিহ্নটা দেখেছি, আমরা অনেকেই দেখেছি এটা, এই ইউর যে সাইনটা, এই চিহ্নটা ইউ দ্বারা মূলত সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারাই প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তবে ইউ দ্বারাই মোস্টলি এটাকে প্রমাণ করা হয় বা প্রকাশ করা হয় সার্বিক সেট। তাহলে আমরা সার্বিক সেট আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা সসীম সেট সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। সসীম সেট কি? সসীম শব্দের অর্থ যা গণনা করা যায়, আর অসীম শব্দের অর্থ কি? যা গণনা করা যায় না। এখন সসীম গণনা করা যায়, এটা আবার কোন ধরনের কথা? অসীম গণনা করা যায় না, সেটা আবার কি? দেখো, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে, অনেক জিনিস আছে যেগুলো কখনো গণনা করা যায় না। যেমন আমি তোমাদেরকে বলি যে বায়ু গণনা করো, বাতাস গণনা করো, বাতাস কি গণনা করা সম্ভব? বা যদি বলি পানি গণনা করতে, পানি কি গণনা করা সম্ভব? না। এমন উপাদান, এমন কিছু বিষয় আছে বা এমন কিছু সাবজেক্ট আছে আমাদের লাইফে, যেগুলো বিষয় আছে যেগুলো কখনোই কাউন্ট করা যায় না, ওগুলো হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ আমরা যা গণনা করতে পারবো সেটা হচ্ছে সসীম সেট। যেমন আমরা ক্লাসের শুরুতে বলছিলাম ভাওয়েলের কথা, এ ই আই ও ইউ, 5টা উপাদান। তাহলে আমি যখন তোমাদেরকে ভাওয়েল লিখতে বললাম, বা তোমাদের ইংরেজি শিক্ষক তোমাদেরকে বললো যে তোমরা ইংরেজি অ্যালফাবেট থেকে ভাওয়েল কয়টি এবং কি কি সেগুলো লেখো, তাও তোমরা লিখে ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। অর্থাৎ তোমরা এখানে একটা নির্দিষ্ট সীমার বাইরে কিন্তু যেতে পারতেছো না। তোমরা চাইলেও কিন্তু ভাওয়েল 6টা তৈরি করতে পারবো না। আমরা জানি ভাওয়েল 5টাই হয়। তাহলে এক্ষেত্রে 5টা ভাওয়েল আমরা একটা গণনা করতে পারছি। অথবা আমি তোমাকে বললাম যে তুমি 2-এর থেকে বড় 10-এর থেকে ছোট, 2-এর থেকে বড় 10-এর থেকে ছোট জোড় সংখ্যার সেট তৈরি করো। তাহলে তুমি কি তৈরি করবা? 2-এর থেকে বড় বলছে, যেন 2 বাদ যাবে, আমরা লিখবো 4 6 8, ঠিক আছে, 4 6 8 লিখতে পারি আমরা। তাহলে এই 3টা সংখ্যার বাইরে আমরা লিখতে পারতেছি না, কারণ আমাদেরকে লিমিটেশন দেওয়া হয়েছে 2-এর থেকে বড় 10-এর থেকে ছোট, ঠিক আছে। এই যে লিমিটেশন, অর্থাৎ লিমিটেশন বা নির্দিষ্ট করে দেওয়া, এটা হচ্ছে সসীম সেট, ঠিক আছে। এটা হচ্ছে কি? সসীম সেট। এখন অসীম সেট কি? যে সকল সেট কখনোই গণনা করা যায় না। ধরো আমি তোমাকে বললাম যে একটি স্বাভাবিক সংখ্যার সেট তৈরি কর। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলা? যে সকল সংখ্যা হচ্ছে এই জাতীয়, যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে যা আছে সবগুলো একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি তোমাকে বললাম 2-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা লেখো। তো 2-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? 2 থেকে শুরু করে তুমি কি কখনো সংখ্যা শেষ করতে পারবা? 2 থেকে শুরু করে পৃথিবীতে সংখ্যার কোনো শেষ নাই। তাহলে 2 থেকে বড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেট তৈরি করতে বলছি, তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে এই সংখ্যা কখনো গুণ এবার লিখে শেষ করা যাবে না। তাহলে এটা হচ্ছে অসীম সেট। বা আমি তোমাকে বললাম যে পূর্ণ সংখ্যা সেট তৈরি করো। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা হচ্ছে 2 ধরনের সংখ্যা, সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। তাহলে এই ফাঁকে আমরা একটা পূর্ণ সংখ্যা জিনিসটা বুঝিনি, কারণ এটা আমাদের সামনে গেলে লাগবে।
আমি লিখলাম -5 -4 -3, এভাবে অনেকগুলো সংখ্যা লিখলাম। এগুলা ঋণাত্মক, তবে এগুলা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার পূর্ণতা আছে সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন আমি সেম প্রসেসে আবার নিচে লিখলাম 5 4 3 2, এভাবে অনেকগুলো সংখ্যা লিখলাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক তবে এগুলো পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মক তবে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি এভাবে লিখি 1.5 2.5 3.1 বা এই জাতীয় যে কোনো একটা দশমিক বা দশমিক দিয়ে দেখলাম আর কি, তাহলে সেটা পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ দশমিক বিন্দু দিয়ে যে সকল সংখ্যা লেখা হয়, দশমিক সংখ্যা যেগুলোকে আমরা দশমিক সংখ্যা বলি, ওইগুলো কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না। কারণ পূর্ণ সংখ্যার সংখ্যাটা এরকম নয়। পূর্ণ সংখ্যা আমরা বুঝবো কিভাবে? স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো লেখা থাকে 1 2 3 4 5 হোক সেটা ঋণাত্মক, হোক সেটা ধনাত্মক, তাহলে এটাই পূর্ণ সংখ্যা। কিন্তু দশমিক সংখ্যাগুলো বাদ যাবে, এক্ষেত্রে দশমিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাতে কাউন্ট করা হয় না। তাহলে আমরা এই ছোট্ট এই সময়ের মধ্যে আমরা সার্বিক, সসীম এবং অসীম সেট সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা পরবর্তী লেভেলে চলে যাচ্ছি। আমরা এখন পরবর্তী স্টেপে গিয়ে বইয়ের পরবর্তী সেটগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো 1.5.4, তোমাদের বইয়ে 1.5.4 এ লেখা আছে ফাঁকা সেট, তারপর লেখা আছে উপসেট, সমান সেট এবং প্রকৃত সেট। তাহলে আমরা এই চারটা বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। এখন এখানে সবচেয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের প্রয়োজন। যেমন ফাঁকা সেটের কথা বলা হয়েছে, ফাঁকা সেট বোঝানোর জন্য জাস্ট আমি একটা শব্দ ব্যবহার করতে পারি যে সেটে কোনো উপাদান সংখ্যা নেই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে উপাদান সংখ্যা নেই তাহলে ওটা কিভাবে সেট হয়? যেমন আমি তোমাদেরকে যদি বলি যে একটি বিদ্যালয়, একটি বালক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীর সংখ্যা কত? এখন তোমরা প্রশ্ন করতে পারবো যে বয়েজ স্কুলে গার্লস কি থাকে নাকি? এই যে এখানে আমি তথ্যটা দিলাম যে বয়েজ স্কুল থেকে তুমি গার্লসের সংখ্যা বাইর করো, এখানে কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এই ক্ষেত্রে উপাদান সংখ্যা হচ্ছে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাঁকা সেট এইভাবে, মানে ভিতরে কোনো কি নাই, উপাদান নাই। এছাড়া আরেকটা পদ্ধতি লেখা যায়, সেটা হচ্ছে এইভাবে। এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ফাঁকা সেটে তোমার সাইন, এই দুইটা হচ্ছে ফাঁকা সেটে বোঝানোর জন্য যে প্রতীকটা ব্যবহার করি আমরা, সেই প্রতীকটা। অর্থাৎ যে সেটে কোনো উপাদান নাই সেটি হচ্ছে কি ফাঁকা সেট। এখন পরবর্তীতে হচ্ছে উপসেট। উপসেট কাকে বলে? আমি এটা সহজ করে যদি বুঝাইতে হয়, উপসেট হচ্ছে একটা সেটকে তুমি কত ভাগে লিখতে পারো বা কত ভাবে আলাদা আলাদা করে লিখতে পারো, সেটা হচ্ছে উপসেট। যেমন আমি যদি একটা সহজভাবে উদাহরণ দিয়ে বলি, আমি এখানে ব্র্যাকেটের ভিতরে লিখলাম এ বি এর উপসেট নির্ণয় করতে বলছি তোমাদেরকে। এখানে উপাদান কয়টা আছে? উপাদান 2টা আছে। এখন 2টা থেকে উপসেট তৈরি করবা তোমরা। তাহলে কিভাবে উপসেট তৈরি করতে হবে? দেখো আমি যদি এভাবে লিখি, সর্বপ্রথম এ বি লিখলাম আমি, এরপর এটাকে আলাদা ভাগ করে দিচ্ছি আমরা। প্রথম একটা সেট দিলাম এ, আরেকটা দিলাম বি। এটাকে আর আলাদা করে লেখা যাবে না? আর আলাদা করে লেখা যাবে না, যেহেতু আর লেখা যাচ্ছে না, তাহলে আমরা শেষ যে সেট সেটা দিয়ে দিলাম আমরা কি ফাঁকা সেট। প্রত্যেকটা উপসেটের ক্ষেত্রে যখন আর সেটটাকে ভাগ করা যাবে না, বিভাজন করা যাবে না, সেই ক্ষেত্রে সর্বশেষ দিতে হবে কি ফাঁকা সেট। তাহলে এখানে টোটাল কয়টা সেট হলো? এখানে হলো 1 2 3 4টা সেট হলো। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে একটা জায়গায়, যদি আমি এখানে এ বির পরে আরো 2টা সংখ্যা বাড়াই দিই, সি এবং ডি, তাহলে এই ক্ষেত্রে তোমার উপাদান কয়টা হবে? আমরা অনেক সময় এটাতে আমাদের হিবিজিবি হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে আমাদের উপাদান কয়টা হবে। আগে থেকে যদি জানতে পারি আমরা উপাদান কয়টা হবে, তাহলে আমাদের জন্য এটা লিখতে সহজ হয়। ভুল হলে সেটা আমরা সূত্রে নিতে পারি। যেমন যখন উপাদান 2টা ছিল তখন উপসেট হয়েছিল কয়টা? 4টা। তাহলে যখন উপাদান 4টা থাকবে তাহলে আমার উপসেট হবে কয়টা? এটা বাই করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে ঠিক এরকম। এই সূত্রটা, এটাকে বলা হয় 2n এর সূত্র। 2n অর্থাৎ এখানে যে নিচে 2 আছে, এই 2 এর জায়গায় 2 থাকবে আর n এর জায়গায় মান বসবে কত? যতগুলো উপাদান আছে। অর্থাৎ এখানে উপাদান আছে কয়টা? 1 2 3 4, 4টা উপাদান আছে। তাহলে 2 এর উপর 4 বসাইতে হবে। 2 এর উপর 4 বসালে কত হয়? আমরা জানি 2 এর উপর 4 বসালে 2 কে 4 বার গুণ করতে হবে। ঠিক এইভাবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 4টা 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। অর্থাৎ আমাদের এটার যদি আমরা উপসেট নির্ণয় করি তাহলে 16টা উপসেট হবে। কয়টা উপসেট হবে? 16টা উপসেট হবে ফাঁকা সেট সহকারে। টোটাল হবে 15টা, ফাঁকা সেট সহকারে হবে 16টা। ঠিক আছে, এরপর আমরা একবারে নিচের স্টেপে চলে যাই, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কাকে বলে? এটার সাথে প্রকৃত উপসেটের একটা মিল আছে, এই জন্য আমরা এই উপসেট থেকে প্রকৃত উপসেটে চলে যাচ্ছি। তো উপসেট তো আমরা বুঝলাম, কিন্তু প্রকৃত উপসেট কোনটাকে বলে? ধরো আমি এখানে
এই যে এ বি সি এটা বাদ দিলাম আমি, জাস্ট আমরা ধরুন আগের কথা চলে যাচ্ছি, আমরা এখানে লিখে দিলাম এ বি এর উপসেট হচ্ছে এগুলা, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে উপসেট, তাহলে আমি যদি প্রকৃত উপসেট লিখি এখান থেকে, তাহলে প্রকৃত উপসেট হবে কত? ধরো আমি এখানে এ কে ধরে নিলাম, এ সেটকে ধরে নিলাম আমি ওয়াই, এবং বি সেটকে ধরে নিলাম আমি জেড। তাহলে এখানে প্রকৃত উপসেট হচ্ছে কত? প্রকৃত উপসেট হচ্ছে এ, এবং প্রকৃত উপসেট হচ্ছে কত? বি। কেন এ বি কেন বাদ গেল, এটা কেন বাদ গেল? এবার আমরা উপসেট তো আমরা বুঝি, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে এ বি কেন বাদ গেল? শোনো, যে উপসেট থেকে তোমাকে প্রকৃত উপসেট বাইর করতে হবে, ওই উপসেটের সাথে যদি তোমার উপসেট মিলে যায়, অর্থাৎ আমি তোমাকে দিলাম তিনটা সংখ্যা 1 2 3, এখান থেকে তোমাকে উপসেট তৈরি করতে বললাম। তুমি যদি প্রথমে লেখো 1 2 3, তারপর যদি লেখো 1, এরপর লেখো 2, এরপর লেখো 3, আলাদা আলাদা, এই যে 1 2 3 একসাথে লিখছো, এটা আমাদের প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। যেটা প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে মিলে যাবে সেটা প্রকৃত সেট নয়, এটাকে বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে পরবর্তী যেগুলো থাকবে সেটা হচ্ছে কি প্রকৃত উপসেট। এখন উপসেটকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, ইউর নিচে এইভাবে সমান চিহ্ন দিতে হবে। আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় শুধু এই চিহ্নটা দ্বারা, নিচে কোনো দাগ দেওয়া যাবে না। তাহলে এগুলো হচ্ছে এ এবং বি হচ্ছে কার উপসেট? প্রকৃত উপসেট, এ বি এর প্রকৃত উপসেট, ঠিক আছে। তাহলে উপসেট এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই দুইটা বিষয় তোমাকে নিখুঁতভাবে মনে রাখতে হবে। উপসেট হচ্ছে কি একটা সেটকে যতভাবে লেখা যায়। সর্বপ্রথম কিভাবে লিখবো? মনে করো আমি তোমাকে 1 আর 2 এর উপসেট নির্ণয় করতে বললাম, তাহলে তুমি সর্বপ্রথম লিখবে 1 2, তারপর কমা দিয়ে লিখবে 1, তারপর আবার কমা দিয়ে লিখবে 2, তারপর লিখবে কি ফাঁকা সেট, 4টা উপসেট হবে। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে তুমি 1 2 একভাবে এক ঘরের এক ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবে না। এটাকে বাদ দিয়ে তুমি পরবর্তী যেগুলো লিখবে সেগুলো হচ্ছে কি প্রকৃত উপসেট, ঠিক আছে। তাহলে উপসেট এবং প্রকৃত উপসেট এটা একটা নিখুঁতভাবে তোমাকে একটু মনে রাখতে হবে, আত্মস্থ করা লাগবে, তাহলে তুমি পুরো সেটের অধ্যায়টাকে ভালোভাবে বুঝতে পারবা। আজকের ক্লাসে আমি প্রত্যেকটা সেটের প্রত্যেকটা আলাদা ক্যাটাগরিগুলো আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখাবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।